দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন যে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির নানা খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা প্রতিদিন দুপুর 1টা থেকে যুক্ত হই এবং একটি বিষয় ধরে আমরা আলোচনা করার চেষ্টা করি প্রতিদিন, এবং সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত থাকেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে পুঁজিবাজার বিষয়ে কথা বলতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম যুক্ত থাকবেন এবং এরই মধ্যে হয়তো যুক্ত তিনি হয়েছেন আমাদের সঙ্গে। দর্শক আপনারা জানেন যে পুঁজিবাজার গেল কয়েকদিন ধরেই অনেকটাই আস্থা অনাস্থার বেড়াজালে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ আমরা দেখি একদিন পুঁজিবাজার উত্থান হচ্ছে, পরের দিন আবার কিছুটা পতন হচ্ছে। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে দেশের দুই পুঁজিবাজারের অবস্থা কিছুটা হলেও টালমাটাল হয়েছে এবং তার প্রেক্ষাপটে একদিকে লেনদেন কমে গিয়েছে, অন্যদিকে কিন্তু সূচকও পতন হয়েছে বেশ খানিকটা। তবে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বিশ্বব্যাংকের যে সহযোগী সংস্থা আইএফসি তারা ঘোষণা করেছে আগামী 5 বছরে বাংলাদেশে তাদের বিনিয়োগ প্রায় দ্বিগুণ করবে, এবং গতকালকে আমরা দেখেছি যুক্তরাজ্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল যুক্তরাজ্য সরকারের কমিশন ভবনে বৈঠক করেছেন এবং তারা বাংলাদেশের পুঁজিবাজারের কল্যাণে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন। সেই সব বিষয় ধরে আমরা দেখতে পাচ্ছি যে গেল কয়েকদিন ধরে পুঁজিবাজার কিছুটা হলেও ভালো হচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু পুঁজিবাজারে ইতিবাচক ধারায় থেকে লেনদেন হচ্ছে। আমি একটু পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে এই পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ ও তার প্রভাব এই বিষয়ে কথা বলার জন্য 3 জন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই ঘোষণা করেছি আমরা অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম যুক্ত হয়েছেন, আপনাকে আমন্ত্রণ জনাব শিবলী রুবায়েতুল ইসলাম। আমাদের সঙ্গে আরও 2 জন অতিথি যুক্ত হয়েছেন, জনাব আলামিন তিনি সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং জিয়াউর রহমান তিনি সভাপতি সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজিএফ এর। আমরা শুরুতে আলোচনায় যাব, আমরা অধ্যাপক শিবলী রুবায়েত সাথে আলোচনায় যুক্ত হতে চাই পুরো অংশটি জুড়ে, প্রথম পার্ট জুড়ে। সেটি হচ্ছে জনাব শিবলী রুবায়েত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আমরা জানি কালকে আপনারা একটি দীর্ঘক্ষণ বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল, সেখানে রোশনারা আলী ছিলেন। কি কি আশ্বাস তারা আমাদের পুঁজিবাজারের কল্যাণে দিয়েছে? আমরা এর আগে জানি যে গেল নভেম্বরে কিন্তু একটি রোড শো হয়েছে যেটি যুক্তরাজ্যে এবং লন্ডন এবং ম্যানচেস্টার সিটিতে। সব মিলিয়ে আসলে যুক্তরাজ্য কি কি নতুন করে বলেছে যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। আসলে এগুলো সব ফলো আপ মিটিং। আমাদের তো যুক্তরাজ্যে আমরা গিয়েছিলাম, তখনই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি সাহেব এবং তাদের টিম আমাদের সাথে ছিল। ওনারা কিন্তু ওইখানে তখনই লন্ডন স্টক এক্সচেঞ্জের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে এসেছেন। আমরা এখানে ফলো আপে গিয়ে আমাদের সাথে কালকের মিটিং এ ঢাকা এবং চিটং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মহোদয়রাও ছিলেন। তো আমরা ওইগুলাই মোটামুটি কি কি কোলাবোরেটিভ বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দুটো স্টক এক্সচেঞ্জের মধ্যে চালু করতে পারি এটা নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে দেশে ইনফ্লেশনারি ইস্যুস ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট লজিস্টিক বিভিন্ন সাপ্লাই এর হেল্প করতে পারে এরকম বিষয় নিয়ে কাজ করার জন্য আমরা কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে এখন কাজ করছি। কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হলে আমাদের দেশের দ্রব্যমূল্য, সাপ্লাই, স্টোরিং এই অনেক কিছুই ঠিক হয়ে আসবে এবং এটা আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখবে। সেই জন্য এটার আমাদের অভিজ্ঞতা কম থাকার কারণে আপনি জানেন যে একসময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। তা আমরা ওই বিষয় নিয়ে কথা বলেছি যে কিভাবে আমরা এই চিটং স্টক এক্সচেঞ্জকে আমরা আমাদের কমোডিটি এক্সচেঞ্জের যে বিষয়ে তাদেরকে অলরেডি বলেছি যে তারা যাতে এটা নিয়ে কাজ শুরু করে। তারা অলরেডি মুম্বাই স্টক এক্সচেঞ্জের সাথে কাজ করছে। আমরা রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে ট্রিপে ছিলাম ইউএই তে, সেখানে আমাদের ইউএই এসিসির সাথে এবং দুবাইতে তাদের যে স্টক এক্সচেঞ্জ এবং তাদের যে অথরিটি তাদের সাথে আমাদের এমওইউ সাইন হওয়ার যে লিগ্যাল প্রসেস এটা শুরু হয়েছে। আমরা অলরেডি ইউএইটা পেয়ে গেছি, এটা আমাদের এখন অ্যাপ্রুভালের প্রসেস চলছে। তো এই দুইটা জায়গাতে আমরা কমোডিটিস নিয়ে কাজ করব এবং সামনেই আমাদের আগামী বছর থেকে ডেরিভেটিভস নিয়ে কাজ শুরু হবে। তো সেই বিষয়গুলোতে কমোডিটি এক্সচেঞ্জের বিষয়টা আসলে কি যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের জন্য। দেশের পৃথিবীর বিভিন্ন দেশেই কমোডিটি যেগুলো আছে, যেমন বিভিন্ন মিনারেলস, খনিজ সম্পদ, বিভিন্ন ফুড আইটেম, এই ধরেন রড, সিমেন্ট, সোনা, আমাদের রূপা, তুলা, আমাদের বাংলাদেশে যেমন গার্মেন্ট শিল্প আছে, এখানে কিন্তু প্রায় পৃথিবীতে তুলার দাম উঠানামা করার কারণে আমাদের গার্মেন্ট শিল্পের প্রোডাক্ট প্রাইস উঠানামা করে। এই কমোডিটি নিয়ে আমরা কাজ করতে পারি। এটা একটা বিরাট অবদান রাখবে আমাদের গার্মেন্ট শিল্পকে হেল্প করতে। আমরা যেমন ক্রুড অয়েলের এখন অস্বাভাবিক প্রাইস ওয়ার্ল্ড $100 উপরে, আমাদের কিন্তু হিউজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে।
আমরা এটাকে যদি এই সময়ের একটুখানি অংশ ব্যবহার করতাম অনেক আগে, এখান থেকে আমরা ওই টাকাকে 3-4 গুণ করে ফেলতে পারতাম। এরকম অনেক কমোডিটি নিয়ে অনেক ভাবে কাজ করা যায়, এবং আমাদের যেসব প্রয়োজন সেটাও যেমন করতে পারি, এবং ব্যবসায়িক যদি কোনো উদ্দেশ্য নিয়ে দেশ কোনো কিছু করতে চায়, সেটা বিভিন্ন দেশ যেভাবে করে, বাংলাদেশ এখন ওই ধরনের কমোডিটি নিয়ে ওয়ার্ল্ড মার্কেট ট্রেড করার মতো অবস্থায় চলে যাচ্ছে। তা আমরা যদি নিজেরা এডুকেটেড না হই, প্রস্তুত না থাকি, ছোট স্কেলে শুরু না করি, সামনের দিনগুলোতে আমরা বড় কাজ করতে পারবো না। পৃথিবীর 200 দেশের উপরের দেশের মধ্যে আমরা এখন 40-এর ঘরে চলে এসেছি, কয়েকদিন পর 30-এর ঘরে আসবো, তারপরে প্রথম 20-টির মধ্যে চলে আসবো। জি। তাই এই ধরনের প্রস্তুতি আমাদের খুব বেশি প্রয়োজন, কিন্তু যেহেতু নিজেরা জানতাম না, তাই এই ধরনের অভিজ্ঞ যেসব এক্সচেঞ্জ আছে তাদের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে চাই। এছাড়াও আমাদের ব্রিটেনের যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ যারা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টে আসতে চাচ্ছে, আমাদের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাচ্ছে, বন্ডের ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ কালকে আমরা দেখতে পেয়েছি। স্পেশালি গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলা এবং মুনি বন্ড এবং আমাদের যে গ্রিন বন্ড, এগুলা নিয়ে ওনাদের অনেক আগ্রহ এবং অনেক প্রশ্ন, এবং সেগুলোর আমরা উত্তর দিয়েছি। আমরা আশা করি যে যেহেতু ইউকের সাথে আমাদের অনেক শত শত বছরের সম্পর্ক, এবং আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই এখানে এখন ভালো অবস্থানে প্রতিষ্ঠিত চলে ব্যবসায়ী গেছেন। রয়েছেন। জি, ওনাদের সাথে কাজ করাটা দেখছি এখন খুব সহজ। আমাদের টুকটাক বিভিন্ন জায়গায় কিছু পলিসি রিফর্ম করলেই বিদেশ থেকে টাকা আনা নেওয়ার যে সুবিধা বা অসুবিধা যেগুলো আছে, এই টুকটাক একটু অ্যাটেনশন দিলেই কিন্তু এখানে বিপুল বিনিয়োগের সুযোগ চলে আসছে। অসংখ্য ধন্যবাদ জনাব শিবলি বাদী। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পুঁজি বাজার কিছুটা টালমাটাল, যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে, এবং আগামীকালকে আমরা শুনেছি যে আপনারা বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি বৈঠকে বসবেন বিকেল নাগাদ। সেই বিষয়ে একটু বলেন, সেখানে কি বিষয় আলোচনা নতুন করে আসতে পারে, এবং বাজারের কল্যাণে আসলে নতুন করে কি কি পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন? আমি যদি গ্রাফ দিয়ে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, যে আপনারা যেটাকে টালমাটাল বলছেন, প্যানিকড হয়ে পড়ে যাচ্ছে, শেয়ারের দাম কমে কেন, এই জিনিসগুলো আসলে যারা এই বিষয় নিয়ে কাজ করে, লেখাপড়া করে, যে আলামিন সাহেব আছেন, ওনার সাথে প্রশ্ন করলেই বুঝতে পারবেন। শেয়ারের দাম কমে কেন, এটা কোনো প্রশ্নই হতে পারে না। সারা পৃথিবীতে শেয়ারের প্রাইস বাড়বে কমবে, এটাই স্বাভাবিক। না কমলে তো এটা অস্বাভাবিক হয়ে যাবে, এবং সেটার জন্য আমাদের কাছে মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন করে, যেটা কমছে কেন, কমবে বাড়বে, এটাই তো স্বাভাবিক। এবং পৃথিবীর কোন স্টক এক্সচেঞ্জে শেয়ারের প্রাইস কমে না, এটা আমি অনেকের কাছে প্রশ্ন করি আজকাল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, পৃথিবীতে যখন কোন একটা যুদ্ধ বা কোথাও এরকম কিছু হয়, আপনি ইউকে, ইউএসএ, ইন্ডিয়া বা অন্যান্য স্টক এক্সচেঞ্জের গ্রাফ গুলা দেখেন কেমন ভোলাটাইল, আর আমাদের গ্রাফ দেখেন, আমাদের 7100 থেকে 7600-700-তে আসছে, সবাই বলছে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিছু প্রিকশনারি মেজার্স নিয়েছি বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করে, কিন্তু এরকম ভয় পেয়ে যাওয়ার মতো কিছুই হয়নি। একটা যুদ্ধের কারণে পৃথিবীতে অয়েল প্রাইস কোথায় চলে গেছে, ইনফ্লেশন কোথায় চলে যাচ্ছে, বাজারে সাপ্লাই চেইনে কিরকম ডিসরাপশন হচ্ছে, আমাদের কি স্টক এক্সচেঞ্জ অতটা ভোলাটাইল মনে হয় আপনাদের কাছে? আমি তো মনে করি যে এত ভয় পাওয়ার কিছু নেই। এরকম একটা ঘটনা ঘটলে একটু ইম্প্যাক্ট আসবে, এটাই স্বাভাবিক। আজকে যদি কোনো ইম্প্যাক্ট না আসতো, সেটাই হতো অস্বাভাবিক। এবং আমরা সেটাকে কিভাবে ম্যানেজ করছি এবং প্রোটেকশন দিচ্ছি ইনভেস্টরদেরকে, সেটা আপনাদের দেখতে হবে। আমি জি, মনে আপনারা করি এরই মধ্যে এখানে পদক্ষেপ কোনো নিয়েছেন। আমরা কারণে- দেখেছি সার্কিট ব্রেকারে 2% বেশি একদিনে কোনো শেয়ার পতন করতে পারবে না, অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত, এবং এর ফলে কিন্তু বাজার ঘুরে দাঁড়িয়েছে, সেটিও সত্যি। কিন্তু কালকের যে বৈঠক হবে, সেখানে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, নতুন করে কি সুখবর আসতে পারে বিনিয়োগকারীদের জন্য? না, দেখুন, আমরা এখানে ডেভেলপমেন্টের জন্য দৈনিক কাজ করে যাচ্ছি, এভরিডে কিছু না কিছু কাজ হয়। গতকালকে সারাদিন আমরা লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাথে বিভিন্ন ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করেছি। আমরা সৌদি আরবে কিভাবে আমাদের একটা ভালো রোড শো হতে পারে সেটা নিয়ে কাজ করেছি। আমরা ইউকের সাথে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেছি ক্যাপিটাল মার্কেটে। আমরা আজকেও এরকম কাজ করছি। আমরা অনেক কাজ করছি, যেটা হচ্ছে আরো উন্নয়নের জন্য, আরো ভালো হওয়ার জন্য। আমাদের মার্কেটকে এখন অনেক ডেপথ দিতে হবে। আমরা কি সারা জীবন এই ফ্রন্টিয়ার্স মার্কেটেই পড়ে থাকবো? সারা জীবন আমরা কি আর বড় হব না? আমাদের তো ইমার্জিং এ যেতেই হবে। আমাদের ডেভেলপ কান্ট্রি হয়ে যাচ্ছি, আমরা যদি এখন ফ্রন্টিয়ার্স থেকে ইমার্জিং এ যেতে না পারি, তাহলে তো ক্যাপিটাল মার্কেট অনেক পিছিয়ে পড়বে। অনেক বিশেষজ্ঞ বা বিজ্ঞরা বলেন যে মার্কেট নাকি অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়াটা ঠিক হবে না। আমি তো বুঝতে পারছি না যে একটা ইকোনমি বড় হচ্ছে, জিডিপি সাইজ বড় হচ্ছে, বিনিয়োগ আনছি, বিনিয়োগ আসবে, আমি যদি এখন ওই ছোট ফ্রন্টিয়ার্স মার্কেটেই থাকি, আমি তাহলে কিভাবে গ্রো করব? সুতরাং
আমাদের মার্কেটকে আরো অনেক বড় হতে হবে, বড় করতে হবে, মানুষের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেরাই মনে করি যে আমাদের ছোট থাকা উচিত, তাহলে তো আর আমরা কোনোদিন বড় হতে পারবো না। তাই আমি আশা করব যে ইনভেস্টররা অনেক ব্রড মাইন্ড নিয়ে আসবেন, বিনিয়োগ করবেন, মার্কেট অনেক বড় হবে, প্যানিকড হবেন না। এবং আমরা তো ওনাদের প্রোটেকশনের জন্য গত 2 বছর ধরে প্রমাণ দিচ্ছি যে কখনো কোনো কিছু হলে আমরা সাথে সাথে ইমিডিয়েট অ্যাকশন নেই, দেশ বিদেশ যেখানে থাকি সেখান থেকে। এতে তো ওনাদের অ্যাটলিস্ট এইটুক ফিল করা উচিত যে বাজার নিয়ে আমরা অনেক সচেতন এবং আমরা বিনিয়োগকারীদের প্রোটেকশন নিয়ে সবচেয়ে বেশি সচেতন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দলমত নির্বিশেষে সবার সাথে আলোচনা করে যেটা বাজারের জন্য ভালো সেটা করছি। এখানে আমরা কোনো কিছু এমন কিছু করি না যাতে কারোর ক্ষতি হবে, কারোর ভালো হবে এরকম। সুতরাং এই যে আলামিন সাহেব আছেন, আমি প্রায় তো ওনার সাথে আলাপ করি যে কি করা যায়। জি, অবশ্যই সেই আস্থাটি কিন্তু যারা সংশ্লিষ্ট তার অবশ্যই রয়েছে, কারণ আপনার নেতৃত্বে যখনই নতুন কমিটি হলো তারপর থেকেই আমরা দেখেছি আমরা বাজার ঘুরে দাঁড়িয়েছে, সেই 4,000 থেকে বাজার 7,000-এর উপরে চলে এসেছে। সেই কারণে কিন্তু আপনার কাছে চাওয়াটাও মানুষের বেশি। আমি যদি একটু জানতে চাই, সাম্প্রতিক সময়ে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন একটা জিনিস সেটা বলি যে 4,000 থেকে 7,000-এ আসার যে গ্রোথ পাবেন, 7,000 থেকে 9,000-এ যাওয়ার কিন্তু ওইরকম গ্রোথ হবে না, এটাও কিন্তু বুঝতে হবে। কারণ এই দুইটা জিনিস একদম অ্যাবসলিউটলি দুই রকম। 4,000 থেকে 7,000 আসার সময় আমাদের গ্রোথ রেট বা যে প্যাটার্নে ইনভেস্টমেন্ট হয়েছে, আমাদের এখন এই 6-7,000 থেকে আমরা 10,000-এ যাওয়ার কথাও যদি বলি, তাহলে কিন্তু আমাদের এই প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে। আবার আমরা এটাও চাই না যে বাবল হয়ে আমরা হঠাৎ করে অনেক বড় হয়ে যাই, তারপর আবার হঠাৎ করে পড়ে গিয়ে সবাই ধ্বংস হয়ে যায়। আমরা একটা সাস্টেইন করে স্টেবল গ্রোথ নিয়ে এগোতে চাচ্ছি, যাতে আমাদের কারোর কোনো ভয় বা ভীতি না থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। এই জিনিসগুলো আমরা একটু সবার কাছে মেসেজ দিতে চাই যে ভয়ভীতি না, আসুন আমরা একটা স্টেবল মার্কেট নিয়ে গ্র্যাজুয়ালি বড় হওয়া শুরু করি। বড় হলে কিন্তু সবাই এর বেনিফিট পাবে, সবাই বেনিফিট পাবে। জনাব শফিউল ইসলাম, আমরা সাম্প্রতিক সময় দেখেছি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন 1,000 কোটি টাকার তহবিল করার জন্য দাবি তুলেছে, আপনাদের কাছে চিঠিও পাঠিয়েছে। সেই বিষয়ে আপনি কি ভাবেন? এটি কি আসলে করা কোনো রকমের সম্ভাবনা রয়েছে কিনা? না, তহবিল তো যারাই করবে তাদের দিয়ে মার্কেটেরই কোনো না কোনো ভাবে উপকার হবে। আমরা ওনাদের চিঠিটা পেয়েছি, ওনাদের সাথে কথাও হয়েছে, এই ব্যাপারে কাজ হচ্ছে। দেখা যাক, আমরা তো অনেক রকম তহবিল করছি। আমাদের মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড তো এর কিছুদিন আগে একটা সিচুয়েশনে আপনারা দেখলেন যে ব্যবহারও হলো, এবং সেই ফান্ডটাকে দিয়ে আরো কিভাবে আরো শক্তিশালী আরো একটা বেস তৈরি করা যায় সেটা কাজ চলছে। তাদের হাতে থাকা স্টক গুলাকে কিভাবে মিউচুয়াল ফান্ড বা অন্যান্য কোনো ভাবে বিনিয়োগের মাধ্যমে মার্কেটকে আরো শক্তিশালী করা যায় সেটা নিয়েও কাজ চলছে। আমরা বসে নেই, আমরা বিভিন্ন রকম ভাবে ফান্ড ম্যানেজমেন্ট, ফান্ড তৈরি, মিউচুয়াল ফান্ড দিয়ে স্টেবল রাখা, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি। আরেকটি বিষয় জানতে চাইবো যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে লেনদেন অনেকটা কমে গেছে, এবং এটি কি আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করবেন কিনা? যেমনটি আপনি বললেন শেয়ারের দাম কমবে বাড়বে, এটি স্বাভাবিক। লেনদেন কমে যাওয়া, এটি কি অনেক বিনিয়োগকারী সাইডলাইনে বসে আছে এমন কোনো বিষয় এখানে দেখেন কিনা? হ্যাঁ, আমি তো এটাই বলছিলাম যে যে ভয় পেয়ে যাওয়া, সাইডলাইনে একটা লোক কখন যায়, ভয় পেয়ে যায় যে আল্লাহ কি জানি হচ্ছে, কি জানি হবে, এই ভীতির থেকেই হয় এই জিনিসগুলা। আমি বারবার এই জিনিসটা রিইটারেট করছি যে ভীতি ভয়ের কোনো কারণ নাই। আমরা তো 2 বছর ধরে সবাইকে প্রোটেকশন দিচ্ছি এবং সবার উন্নতি হোক সেটাই চাচ্ছি। আমি অনেক প্রতিষ্ঠানের খোঁজ খবর রাখি, তাদের 2 বছর আগে ইরোশন কোথায় ছিল, এখন কোথায় আছে, সবই খবর পাচ্ছি। মানে যারা একটু বুঝেন তাদের কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কিন্তু না বুঝে কাউকে আমি আসার জন্য এখানে অনুরোধ করব না আসার জন্য। কারণ না বুঝে এরকম একটা টেকনিক্যাল বিষয়ে যদি কেউ চলে আসেন, তাহলে তার ক্ষতির সম্ভাবনা থাকে, তখন অন্যকে দোষারোপ করা ছাড়া আর কিছু থাকবে না। যাদের দেখবেন সোশ্যাল মিডিয়াতে অন্যকে দোষারোপ করছে যে আমার লস হয়ে গেল উনার জন্য, আমার লস হয়ে গেল ইনার জন্য, তখন বুঝবেন যে সে নিজের কোনো বুদ্ধি বিবেচনা নাই, অন্যকে দোষের বিষয়ে উনি কাজ করছেন, উনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন না বুঝে। তাই আমি বারবার অনুরোধ করব ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপারটা, যে আপনি জেনে বুঝে বিনিয়োগ করুন, না বুঝে করেন না। না বুঝলে, যেটা জ্ঞান নাই, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করতে পারেন, বন্ডে করতে পারেন, এগুলাতে মোটামুটি ফিক্সড রিটার্ন বছর শেষে পাওয়া যাচ্ছে। আর যারা বুঝেন তারা আসেন রেগুলার সেকেন্ডারি মার্কেট ট্রেডিং এ। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনার মিটিংয়ের মধ্যে আপনি ছিলেন, তার থেকে আমাদের মধ্যে সময় দিয়েছেন। আপনি ভালো থাকুন এবং আশা করি আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম প্রফেসর আলামিন এবং জিয়াউর রহমান সাহেবের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করি। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব, যেহেতু আপনার সময় স্বল্প, আপনাকে বিদায় দেওয়ার পরে আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের কথা। পুঁজিবাজার নিয়ে তিনি যেমনটি বলছিলেন, সাবধানিয়া বিনিয়োগ করতে এবং
একেবারে আশাহত না হওয়ার জন্য আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেব। বিরতি থেকে এসে আমরা আমাদের সঙ্গে আরও দুজন অতিথি রয়েছে, তাদের সঙ্গে আলোচনা যাব। দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন দেশ সংলাপ অনুষ্ঠান। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের প্রভাব নিয়ে। বিরতিতে যাবার আগে অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন। আমাদের সঙ্গে আরও দুজন অতিথি রয়েছেন জনাব আলামিন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমাদের সঙ্গে রয়েছেন জনাব জিয়াউর রহমান, তিনি সিনিয়র সাংবাদিক এবং সভাপতি CMJF সাংবাদিকদের সংগঠন। জনাব আলামিন, আপনার কাছে এবার একটু আসতে চাই যে এই বিষয়গুলো আমরা দেখলাম, যেমনটি অধ্যাপক শিবলী রুবায়ত বলে গেলেন যে যুক্তরাজ্য বাংলাদেশের পরম বন্ধু, এবং আমরা গত নভেম্বরে আমরা রোড শো হয়েছে সেই দেশে, এবং বিনিয়োগ বাংলাদেশে করার ব্যাপারে কিন্তু সেই দেশের অনেক ব্যবসায়ীরা আগ্রহী, বিশেষ করে বাংলাদেশের পুঁজিবাজার এবং বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। গতকালকে যে প্রতিনিধি দল তারাও কিন্তু একই কথা বলে গিয়েছেন। তবে আপনি কি মনে করেন যে এই বিদেশি বিনিয়োগ যেই পরিমাণে আসার কথা, বিশেষ করে যুক্তরাজ্যের মতো প্রতিবেশী বন্ধু সুলভ দেশগুলো থেকে, এবং প্রচুর আমাদের সেখানে বাংলাদেশীয় ব্যবসায়ীরা রয়েছেন, সেই পরিমাণে বিনিয়োগ কি বাজারে আসছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত সুন্দরভাবে সব বিষয়গুলো আপনাদের সবার সামনে জানিয়েছেন। তো আসলে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এগুলো তো আপনার উনি নিজেই বললেন একটা ফলো আপ মিটিং, যে আমরা যেটা করে এসেছিলাম রোড শো তারই একটা ফলো আপ, এবং আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলছি। আমরা কিছু কমোডিটি মার্কেটের কথা বলেছে বা আদার মানে ভেরিয়েশন বা ডেরিভেটিভ অনেকগুলো মানে ইনস্ট্রুমেন্টের কথা উনি বলেছেন। তার মানে উন্নত বিশ্বের বাজারে যেই ফিচার গুলো থাকে সেগুলোকে কিভাবে আমাদের বাজারে আনা যায় সেটা নিয়ে আসলে একটা সুদূর প্রসারী আলোচনা বা পর্যালোচনা। তো এগুলোর কিন্তু ইম্প্যাক্ট আমরা দীর্ঘমেয়াদে দেখবো। ইমিডিয়েট আসলে কিন্তু আমরা এটার হয়তো কিছু দেখছি না, বাট এটা আস্তে আস্তে হয়তো ওনারা যখন এগুলোকে আরো প্রোগ্রেস হবে, বিভিন্ন জায়গাতে যে প্রবলেম গুলো, কারণ বলেছে যে আমাদের আইনগত জায়গাগুলোতে কিছু ফান্ড ট্রান্সফার বা ইনজেক্ট এই জায়গাগুলোতে কিছু কিছু সংশোধন করা যায়, তাহলে হয়তো এটাকে অনেক ওপেন মার্কেট করা যাবে। বা আমরা যে যে জায়গাগুলোতে মনে করছি যে ফেল করছে অনেক জায়গায়, সেখানে হয়তো পুঁজিবাজার একটা জায়গা হবে যেটা থেকে হয়তো ডেভেলপমেন্ট হবে, গভর্নমেন্ট প্রজেক্ট এখান থেকে ফাইন্যান্স হবে। তার মানে বাজারের আকার পরিধি সবই ভালো হবে, বিদেশি থেকে শুরু করে দেশীয় সবারই জন্য উপকার হবে। বাট এটার জন্য কিন্তু একটা লম্বা সময় কাজ করতে হবে, এবং উনি মানে যে কথাগুলো বললেন তা থেকে আমরা যা বুঝতে পারছি যে একটা লং টার্ম ভিশন আছে। এখন এই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রত্যেক অংশীজন যারা আছে এখানে এই বাজারটার প্রতি, এখন এই মুহূর্তে আমরা দীর্ঘদিনের লেনদেনে যে অবস্থাটা দেখছি, মানুষের কিন্তু এই মুহূর্তে একটা আস্থার একটা সংকট মানে কিছুটা হলেও তৈরি হয়েছিল, এবং আমরা দেখেছি যে ভলিউমটা সিগনিফিকেন্টলি কমে গিয়েছিল, মানে ট্রেড ভলিউম। তো ওই জায়গাটায় কিন্তু যখনই আমরা 9 তারিখে একটা লোয়ার সার্কিট দিতে দেখেছি, তখন কিন্তু মানুষ আবার দেখেছে যেহেতু পুঁজিবাজার তাৎক্ষণিকই আর কি নিয়ন্ত্রক সংস্থা মানুষের সাধারণ বিনিয়োগকারীর পাশে এসে দাঁড়িয়েছে। হয়তো আপনি একদিনে যদি 10% শেয়ারটা পড়ে যেত, সেটাকে হয়তো 5 দিনে 2% করে, তার মানে এটা বোঝাচ্ছে যে এই শেয়ারটাকে তারা চাচ্ছে কোনোভাবেই যাতে একটা শার্প ফল না হয়, না পড়ুক, একটা বাধা তৈরি করা, প্রতিদিন এটা বাধা তৈরি করা। এটার উদ্দেশ্য ছিল কিন্তু যে আপনি ধরেন যদি কেউ শার্প ফলে যেত তাহলে কোন জায়গাটা প্রবলেম হতো, অনেকে ফোর্স সেলে চলে যেত, যারা ধরে মার্জিন লোন নিয়েছে। তো ফোর্স সেলে চলে গেলে কিন্তু তার ইকুইটিটা ভ্যানিশ হয়ে যেত। তাহলে এইসব দিক বিশ্লেষণ করে আমরা মনে করবো, অনেকে কিন্তু এটা ক্রিটিসাইজ করছে, অনেক কথা বলছে, কিন্তু আমি মনে করবো যে যে কোনো ভাবে হোক এটা একটা পুঁজিবাজার বান্ধব এবং সাধারণ বিনিয়োগকারী বান্ধব একটা সিদ্ধান্ত হয়েছে। কারণ আমরা জানি যে এর মাঝখানে একটা গুজব উঠেছিল যে এটা হয়তো তুলে দেওয়া হবে, তখন কিন্তু বাজার আবার পড়া শুরু করেছে। তার মানে কিন্তু এখানে লিকুইডিটির চেয়ে বড় একটা জায়গায় সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে আস্থা। তো আস্থাটা যেহেতু আমাদের চেয়ারম্যান স্যার তাৎক্ষণিক আবার জানালেন যে এটা একটা গুজব, আমরা এটাকে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই, তখন কিন্তু আবার বাজার ঘুরে দাঁড়ালো। তাহলে আমরা যেই জায়গাটা দেখছি যে যারা এই ধরনের জায়গাগুলোতে মিসরিপোর্টিং করছে বা মানুষের সামনে একটা তথ্য দিচ্ছে যেটা সঠিক না, কারণ বাজারটা যেহেতু একটা মানে খুবই সেন্সিটিভ মার্কেট, এই মার্কেটে যে কোনো একটা তথ্য কিন্তু বড়, আমরা যেহেতু 90% এর কাছাকাছি আমরা এখন দেখছি রিসেন্ট স্ট্যাটিস্টিক্সে প্রায় রিটেল ইনভেস্টর, তাহলে যেখানে বড় একটা অংশ হচ্ছে রিটেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওইরকম ভাবে কিন্তু তাদের কোনো ধরনের বড় ধরনের কিন্তু ড্রাইভ নাই। কারণ তারা, আপনি জানেন যে আগামীকাল একটা মিটিং এ বসবে, তারা চাচ্ছে যে এখান থেকে হয়তো আরো কিছু কোঅর্ডিনেট ওয়েতে ডিসিশন এনে তারা, আপনারা জানেন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন 10,000 কোটি টাকার একটা ফান্ড চেয়েছে, বা আমরা বিসেককে একটা কাজ করতে দেখেছি যে কিন্তু পজিটিভ কথাই বললেন আমাদের চেয়ারম্যান সাহেব। আমি সবই বলছি, সেটাই বললাম যে আপনি ধরেন যে ব্যাংকগুলোকে যাওয়ার টাকা হচ্ছে যে যারা এক্সপোজারের নিচে আছে তারা যাতে বিনিয়োগে আসে, কারণ এক্সপোজারের নিচে যারা আছে কেউ কেউ বলেছে 2% করে বাড়াবে, তারা যারা 5% করছে 7% করবে, যারা 7 করছে 9% করবে, এতেও কিছু ফান্ড ফ্লো হবে। তারপর আবার ধরেন যে 200 কোটির যে স্পেশাল ফান্ড যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে যে বড় গত ধসের পরে হয়েছিল, সেটা কিন্তু সবগুলো ব্যাংক কিন্তু আসলে এটা এক্সারসাইজ করে নাই, তারা যাতে নেয়। তার মানে আমরা কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে দুটা জায়গায় দেখেছি, একদিকে হচ্ছে দামটা নিচে না যায়, অন্যদিকে ফান্ডটাকে অ্যারেঞ্জ করে বাজারকে একটা আস্থার জায়গায় নিয়ে আসে। এবং আমরা ব্যাংকগুলোকে প্রতিটি ব্যাংকের চিঠি দিতে সাম্প্রতিক সময় দেখেছি।
11টা ব্যাংকের সিইওদের সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা মিটিং হয়েছে, আপনি জানেন হয়তো, এবং যে সবগুলো বিসিক ব্যাংকে একজন চিঠি প্রতিনিধি, দেওয়া হয়েছে একজন যে কমিশনার 200 কোটি ছিলেন। টাকা বিনিয়োগ করার জন্য। জি 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 জনাব আলামিন, অসংখ্য জি, ধন্যবাদ, এখন আপনি খুব এগুলো সুন্দর একটি আমরা বিশ্লেষণ দেখছি যে দিচ্ছিলেন। একটি কথা আপনি বলছিলেন যে মার্কেট বড় করতে হবে, অধ্যাপক শিবলি রুবাই তো একই কথা বলে গিয়েছেন যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাদের বের হয়ে এমার্জিং মার্কেটে যেতে হবে। জনাব জিয়াউর রহমান, আপনি কি মনে করেন আমাদের বাজার এমার্জিং মার্কেটে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত, এবং সেই ক্ষেত্রে আপনি কি কি বাধা দেখেন, কোথায় কোথায় হাত দিতে হবে বলে মনে করেন? ওকে, প্রথমত যে আমিও বাকি দুজনের সাথে বিএসসিসি চেয়ারম্যান সাহেব এবং আলম ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আমাদের অর্থনীতির যে আকার এবং আমাদের যে অর্থনীতির যে পারফরমেন্স, সেই জায়গায় আসলে আমাদের এখনো ফ্রন্টিয়ার মার্কেটে পড়ে থাকার কোনো কারণ নেই। আমাদের যে অর্থনীতি সহ সকল সুযোগের পেছনে পড়ে থাকা পাকিস্তান এমার্জিং মার্কেটে আছে আর আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি, সেটা হতে পারে না। সুতরাং আমাদের ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে যেতে হবে এবং যাওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ তো অবশ্যই করতে হবে, কিছু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আমাদের এখানে আসলে মার্কেটটা একেবারেই ইকুইটি নির্ভর মার্কেট, এখানে ডেরিভেটিভস নাই, এখানে ফরওয়ার্ড নাই, এখানে বন্ড আসলে এই অর্থে অ্যাক্টিভ বাজার নাই, বন্ডের একেবারে লেনদেন হয় না, বন্ডের সংখ্যাও কম। সুতরাং এই যে জায়গাগুলো বাজারে বৈচিত্র্য আনা, পণ্যের বৈচিত্র্য আনা, বিনিয়োগের বিকল্প খাত তৈরি করা, কোনো কারণে ইকুইটি মার্কেটে খারাপ অবস্থা, মানুষ যেন সুইচ করে আরেক জায়গায় তার ইনভেস্টমেন্টটা নিয়ে যেতে পারে। সুতরাং এই নানা ধরনের প্রোডাক্ট চালু করা, সেই অনুযায়ী বিধিমালা তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এগুলো যদি করা হয় তো নিশ্চয়ই আমরা মনে করি যে এমার্জিং মার্কেটে যাওয়ার খুব বেশি সময় হয়তো লাগবে না, এবং সেই লক্ষ্যে বিএসসি কাজ করছে। এটাও ঠিক, আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো বন্ড এসছে এবং যেসব ব্যাংক বন্ড ইস্যু করছে তাদেরকে কন্ডিশন দেওয়া হচ্ছে সেই বন্ডকে অবশ্যই পুঁজিবাজার তালিকাভুক্ত হতে হবে। সুতরাং এর মাধ্যমে ফোর্স করে হলেও বাজারে বন্ডের সংখ্যা বাড়ানো হচ্ছে, কারণ বিদেশি বিনিয়োগকারীদের একটি অংশ এরকম রিস্ক ফ্রি ফিক্সড ইনকামে আসতে চায়। বন্ডের বাজার যদি বড় হয় তাহলে হয়তো সেই বিনিয়োগটা আমরা পাবো। তো সেটা একটি বিষয়। আজকে উনি বললেন যে কমোডিটি মার্কেট নিয়ে কাজ হচ্ছে, আগামী ডেরিভেটিভস নিয়ে আগামী বছর কাজ শুরু করবেন। তো আমার মনে হয় যে এই কাজগুলো যদি শেষ হয় এবং এই কমিশন মোটামুটি যথেষ্ট চৌকস একটি কমিশন, যদি অন্যান্য সহযোগী যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, আমরা কখনো কখনো দেখছি যে বিভিন্ন আর্থিক খাতের একাধিক নিয়ন্ত্রক সংস্থা আছে, সেই সংস্থাগুলোর মধ্যে একটু সমন্বয় যদি থাকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাথে যদি সমন্বয়টা ভালো হয়, তাহলে নিশ্চয়ই পুঁজিবাজার অনন্য উচ্চতায় চলে যাবে। জি, আমি মনে করি যে সহসায় হয়তো আমরা বছরখানেকের মধ্যে হয়তো আমরা এমার্জিং মার্কেটে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউর রহমান আপনাকে। আমরা আশা করি সেই প্রত্যাশাটি আপনার অবশ্যই যারা বিনিয়োগকারী রয়েছেন তারা হয়তো এতে তাদের যেই স্বপ্ন সেটি হয়তো পূরণ হতে যাচ্ছে যদি এমার্জিং মার্কেটে যায়, এবং সেই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলতে চাই। তবে ছোট্ট একটি বিরতির আবারও সময় আছে। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশ্বকলা অনুষ্ঠান, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পর আরও একবার আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশ্বকলা অনুষ্ঠান, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের প্রভাব। জনাব জিয়াউর রহমান, আপনার কাছে একটু যদি আবার ফিরতে চাই, যে আমরা দেখি পুঁজিবাজারে বিভিন্নভাবে গুজব রটানো হয়। সাম্প্রতিক সময়ে যে সার্কিট ব্রেকার কমিয়ে দেওয়ার ক্ষেত্রে 2% করা হলো, সেখানেও কয়েকদিন পরে দেখলাম আবার এটি উঠিয়ে নেবে যে কোনো সময়, এটি এমন গুজব রটিয়ে বাজারকে অস্থির করার চেষ্টা করা হলো। এই ধরনের গুজব রটানোকারীদের বিরুদ্ধে আমরা কেমন ব্যবস্থা নেওয়া উচিত বা নিতে পারছি না কেন? পুঁজিবাজারে আসলে গুজব দীর্ঘদিন ধরে চলছে, নানাভাবে চলছে। মুশকিল হয়ে যাচ্ছে কি, গুজব তো গুজবই, গুজবের উৎস খোঁজাটা একটু কঠিন হয়ে যায়। তো তারপরেও আমার মনে হয় যে রেগুলেটর সহ যারা আছেন, এমনকি প্রয়োজন বোধে রেগুলেটর সরকারের যে বিভিন্ন ধরনের এজেন্সি আছে তাদের হেল্প করে নিতে পারেন, কারণ অনেক সময় স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার জন্য কিছু কিছু গুজব তৈরি করে ছড়িয়ে দেয়। বাজারকে প্যানিক করতে পারলে তাদের কাঙ্ক্ষিত প্রাইসে সেই শেয়ারগুলো কিনে নেওয়া যায়, এবং কেনার ক্ষেত্রে যদি অনেক কম দামে শেয়ার কিনতে পারে তাহলে খুব অল্পতেই অল্প একটু বাড়লেই হয়তো তাদের প্রফিট হয়ে যায়, সেটা একটি বিনিয়োগ অনেক নিরাপদ হয়ে যায় আর কি। আর এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কিছু কিছু জায়গায় কখনো কখনো আমাদের মিডিয়ারও একটু আত্মসমালোচনা করার জায়গা আছে। যেসব পদক্ষেপে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে ধরেন, সেইগুলো যদি আলোচনা পর্যায়ে থাকে, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সেটি রিপোর্টিং এ না যাওয়াটা ভালো। জি জিয়াউর রহমান, তবে আপনি বলছেন জেনে বুঝে রিপোর্ট করার ক্ষেত্রেও মানে বাজারে অনেক সময় নেতিবাচক রিপোর্টের ইম্প্যাক্ট পড়ে, সেটি যেন না হয়, আপনি রিপোর্টারদের উদ্দেশ্যে বলছেন। অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউর রহমান। আমরা শেষবার জনাব আলামিন, আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে আমরা দেখি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে, যেমনটি অধ্যাপক শিবির রুবাই তো বলে গেলেন, কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়েছে। এই যুদ্ধ যদি সামনে থেমে যায় তাহলে কি বাজারের উত্থান হবে, নাকি এর মধ্যে আমরা আশা দেখতে পারি?
আসলে আমরা এখন যে স্টেপ গুলো নিচ্ছে সেগুলোর বাস্তবায়ন হলেই বাজার উঠে যাবে। যুদ্ধ ইস্যুটা আসলে এই মুহূর্তে বাজারে খুব একটা ম্যাটার করছে না। যখন আপনার ব্যাপারটা ছিল তাৎক্ষণিকভাবে তখন এটা করেছিল, বাট এখন কিন্তু আসলে যুদ্ধ ইস্যুটা আমরা এই মুহূর্তে বাজারে তার কোনো ইম্প্যাক্ট দেখছি না। কারণ অদূর ভবিষ্যতের কথা আমরা বলতে পারি যে যেসব ড্রাইভ নেওয়া হচ্ছে এগুলো বাস্তবায়ন হলে এমনিতেই বাজার ভালো থাকবে, এবং আমরা প্রত্যাশা করতে পারি যে আগামী রোজার সময়ে সবসময় বাজার যেরকম থাকুক না কেন এবার বাজারে একটু ভালো থাকার সম্ভাবনা আছে, যেহেতু অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বাজারের স্বার্থেই। আইএফসির একটি ঘোষণা ছিল যে পুঁজিবাজারে সহ তারা বিভিন্ন সেক্টর তাদের যেই ঋণদান সেটি প্রায় দ্বিগুণ করবে, এটির কোনো ভালো ইম্প্যাক্ট প্রভাব পড়বে কিনা বাজারে? মানে এগুলো তো সবই আপনার পলিসি লেভেলের ব্যাপার, এগুলো তো একদম একেবারেই মানে রিটেল লেভেলে আসবে না। পলিসি লেভেলে বা লং টার্মে বা দীর্ঘমেয়াদে এগুলো অবশ্যই পুঁজিবাজারের বুনিয়াদ অনেক শক্ত করবে আর কি। বাট এই মুহূর্তে আমরা যেগুলো দেখছি, এই মুহূর্তে যে জিনিসগুলো আমরা আশেপাশে যেটা করা হচ্ছে ফর স্মল ইনভেস্টর বা আমরা যদি বলি যে বাজারের স্বার্থে, সেগুলো আসলে এই মুহূর্তে আমরা এগুলো ইম্প্যাক্ট দেবো। বাট যেগুলো আপনি বললেন যে আইএমএফ বলেন বা অন্যান্য যারা আন্তর্জাতিক সংস্থা যারা আছে তাদেরগুলো কিন্তু দীর্ঘমেয়াদে বাজারে একটা জি, ইম্প্যাক্ট ফেলবে। দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়বে। অসংখ্য ধন্যবাদ জনাব আলামিন, অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউর রহমান আপনাদের জামাতের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই পুঁজিবাজার নিয়ে আলোচনা হচ্ছিল এবং পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসুক এবং বাজারের ইতিবাচক প্রভাব পড়ুক সেই প্রত্যাশা সবারই রয়েছে। তো ছোট্ট একটি ঘোষণা দিতে চাই দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু এআর রহমান বাংলাদেশে আসবেন এবং সেই অনুষ্ঠানটি বিকেল থেকে পুরোটা সম্প্রচার করবে নিউজ 24। যারা স্টেডিয়ামে দেখতে পারছেন না তারা ঘরে বসে নিউজ 24 পর্দায় দেখুন, সেই প্রত্যাশা রইল। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24।